আল্লাহ পাক যাতে এতটুকু করে, ও আমার সাথে যা যা করছে আল্লাহ যাতে ওর মেয়ের সাথে তা করে। এই একটা কথাই কিন্তু অনেক বড় একটা অভিশাপ। আমার পেজের মধ্যে সবচাইতে সেরা গল্পের একটা গল্প আজকে আপনাদেরকে শোনাবো। বিলিভ করেন, যদি একটু সময় নিয়ে এই গল্পটা আপনি শুনেন, এত ভালো লাগবে, এত ইন্টারেস্টিং একটা স্টোরি যেটা আপনি লাইফ টাইম মনে রাখবেন। এমন একটা গল্প আজকে আপনাদেরকে শোনাবো আমি। বিশ্বাস করেন, আমি বলতেছি যে এটা শোনার পরে নিরাশ হবেন না। গল্পটা শুনেন। মেয়েটার তার ফ্যামিলিগতভাবে বিয়ে হয় এবং তার হাজবেন্ড ছিল একজন গার্মেন্টসের ম্যানেজার বলেন, কর্মচারী বলেন, একজন সুপারভাইজার বলেন, যেটা ছিল সে গার্মেন্টসের কাজ করতো। মেয়েটার হাজবেন্ড যে ছিল তার ক্যারেক্টারটা একটু খারাপ ছিল। সে গার্মেন্টসের মধ্যে বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়া লিপ্ত হতো এবং এমন পর্যন্ত হয়েছে যে সেই গার্মেন্টসের মেয়েকে তার বাসার মধ্যে নিয়ে আসছে। তার ওয়াইফ যখন মানে বাপের বাড়িতে বেড়াতে গেছে, তার হাজবেন্ড কি করতেছে, গার্মেন্টস থেকে মেয়ে এনে তার বাসার মধ্যে এনজয় করতেছে। আর এটা মেয়েটা হাতে নাতে প্রুফ পর্যন্ত পাইছে, কিন্তু তারপরও তার হাজবেন্ডকে শুধরাতে পারেনি। বলছে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয় না। এমন পরিস্থিতিতেও মেয়েটা সংসার করে যাইতেছিল। যখন তার ফ্যামিলিকে বললো, ফ্যামিলি বলতেছে যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এগুলো চলতেছিল। এর মধ্যে তাদের ঘরে একটা সন্তান পর্যন্ত হলো। যাক, তারপরও মেয়েটা কষ্ট করে হলো তার সংসার জীবনটা চালা যাইতেছিল। এর মধ্যে ইমোতে সে বিভিন্ন স্যাড স্টোরি ছাড়তো। ইমোতে যে স্টোরি আছে না, ওইখানে বিভিন্ন টাইপের স্যাড সং, স্যাড লাইন, স্যাড স্টোরি এগুলো দিত। ওইখানে তার স্যাড লাইনের মধ্যে আপনার ইমোতে একটা জিনিস আছে যে ফ্যান্স টু ফ্যান্স। ওইরকম ক্ষেত্রে ইরাকে থাকা একটা বাঙালি ছেলের সাথে মেয়েটার পরিচয় হয়। তার স্টোরিতে সে ছেলেটা বিভিন্ন রকম রিয়াক্ট দিতে থাকে এবং রিয়াক্ট দিতে দিতে একটা সময় মেয়েটার সাথে টুকটাক হাই হ্যালো কথাবার্তা চলতে থাকে। যদিও প্রথমে মেয়েটা ইগনোর করতো, কিন্তু একটা সময় গিয়ে মেয়েটাও যে হাজবেন্ডের থেকে যে অবহেলাটা পাইতেছিল, কষ্টটা লুকানোর জন্য সে চাইতেছে যেগুলো কারো কাছে শেয়ার করবে। তো ওই ছেলেটাকে সে তার নিজের কষ্টের কথাগুলো শেয়ার করলো, যে তার হাজবেন্ড এমন, তার জীবনটা এমন, বিভিন্ন টাইপের কথাবার্তা বললো। এবং ওই দিন কথা বলতে বলতে একটা সময় ছেলেটা বলতেছে যে আসলে আপনার হাজবেন্ড আপনাকে ভালোই বাসে না। যদি আপনাকে ভালোবাসতো তাহলে সে এমন কাজটা কখনো করতে পারতো না। বাট আমার আপনাকে অনেক ভালো লাগে এবং আমি আপনাকে অনেক ভালোবাসি। এটা শোনার পরে মেয়েটা যদিও খুশি হয়েছে, কিন্তু পরবর্তীতে কিছুদিন কথা বলার পরে মেয়েটা আবার কথা বলা বন্ধ করে দিয়েছে। সে চিন্তা করতেছে যে আসলে এটা তো একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে, আমি চাইতেছি না যে এমন কিছু করি। তো আবার হাজবেন্ডের সাথে একদিন যখন ঝগড়া হলো, সে ওই ছেলেটাকে ব্লক লিস্ট থেকে খুলে আবার তার সাথে কথা বলা শুরু করছে। এবং কথা বলতে বলতে একটা পর্যায়ে এমন হয়ে গেছে যে মেয়েটা ভিডিও কলে ছেলেটাকে তার দেহ দেখানো শুরু করলো এবং ছেলেটাও দেখতেছিল। এভাবে 2-3 বার দেখানোর পরে গিয়া একদিন ছেলেটার ফেসবুক আইডিতে দেখতেছে যে একটা মেয়ে বিভিন্ন কমেন্টস করতেছে এবং ছেলেটাও অনেক হ্যাপিলি কমেন্টসগুলো রিপ্লাই দিতেছে। তারা কমেন্টের মধ্যে অনেক মানে রোমান্টিক কথাবার্তা বলতেছিল। তো এই মেয়েটা কি করলো, সেই কমেন্ট করা মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে যে ওরে আপনি কেমনে ছিলেন বা ও আপনার কি হয়। তখন সেই কমেন্টস করা মেয়েটা বললো যে ওর সাথে তো আমার রিলেশনশিপ চলতেছে আজকে 5 দিন হইলো। এটা শোনার পরে মেয়েটার কাছে এত বেশি কষ্ট লাগছে। আর কষ্ট লাগার রিজনটা এটা হলো যে মেয়েটা বলতেছে যে ভাইয়া বিশ্বাস যদি করেন, ও আমার এত কেয়ার করতো, এত খোঁজ খবর রাখতো, মানে আমি কখন কি করব, কখন কি না করব, এতটা স্পেশাল আমার ফিল করাইছে যে আমি আমার দুনিয়া ভুলে গেছি শুধু ওর জন্য। তারপরে গিয়ে মেয়েটাকে আমি সমস্ত সবকিছু বললাম যে ও আমার সাথে এমন এমন করছে, এখন আপনার সাথে করতেছে, আসলেও কেমন ছেলে। তারপরে যা এবার ছেলেটারও সবকিছু বললো। ছেলেটাকে বলার পরে ছেলেটা বলতেছে যে তুমি একটা ম্যারিড পারসন, তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে ভালো থাকো, আমি তোমাকে বিয়ে কেন করবো, বা আমার তোমার সাথে কি এমন হয়ে গেছে, যেটা হয়ে গেছে ওটা ভুলে যাও। আর 5 দিন রিলেশনশিপ করা সে মেয়েটাকে নাকি সে অনেক বেশি ভালোবেসে ফেলছে এবং তাকেই বিয়ে করবে। ঠিক আছে, কিন্তু সে মেয়েটা বললো যে না, আপনি একটা মেয়ের সাথে এগুলা করার পরে আপনি আমার কাছে আসছেন, তো আমাকেও আপনি এরকম কিছু করে ছেড়ে দিবেন, আপনার সাথে আমি নাই। তো পরে ছেলেটা একটা গ্রুপ খুলছে, গ্রুপ খুলে 2টা মেয়েকে অ্যাড করাছে। তো 5 দিন রিলেশনশিপ হওয়া সে মেয়েটাকে বললো যে তুমি যদি বলো আমি এখন আমার পরিবারকে দিয়ে তোমাকে ফোনের মধ্যে বিয়ে করব, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওর সাথে যেটা হয়েছে ওইটা আমি তোমার সামনে শেষ করে দিতেছি। কিন্তু সে 5 দিন রিলেশনশিপ করা মেয়েটা বললো যে না, আপনার মতো ছেলের সাথে আমার কোনো কিছু হবে না। এটা বলে মেয়েটা গ্রুপ থেকে লিভ নিয়ে চলে গেছে। এরপরে যায় ছেলেটা আর মেয়েটার সাথে কথা বলতেছে না, মেয়েটাকে ব্লক করে দিছে। এখন মেয়েটা তো ছেলেটার সাথে কথা না বলে আর থাকতে পারতেছে না, বিকজ সে এই কয়েকটা দিনে ছেলেটার প্রতি অনেক বেশি আবেগী হয়ে গেছে এবং অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। মানে কথা বলার যে একটা অভ্যেস আছে না, ওইটা হয়ে গেছে। কিন্তু ছেলেটা তার সাথে কোনো রকম যোগাযোগ বা কন্ট্যাক্টই করতেছে না। তো মেয়েটা বললো যে যাক ঠিক আছে। এভাবে 2-1 মাস চলে যাওয়ার পরে ছেলেটা বাংলাদেশে আসে এবং বাংলাদেশে আসার পর সে কি করে, এই মেয়েটাকে টেক্সট করে ব্লক লিস্ট থেকে খুলে। তখন তো মেয়েটা খুশি, সাথে সাথে আবার ছেলেটার সাথে কথা বলা শুরু করে এবং ছেলেটা তখন বলে যে চলো আমরা দেখা করি। এরপরে যায় মেয়েটা 5 দিন দেখা করতে গেল। দেখা করতে যাওয়ার পরে যা সুন্দর মতো দেখা সাক্ষাৎ করে মেয়েটা বাড়িতে চলে আসলো। কিছুদিন পরে ছেলেটা আবার বললো যে আমরা দেখা করি। তখন এবার দেখা করার জন্য একটা লঞ্চ ঘাটে নিয়ে গেছে, আমি জায়গার নাম বলতেছি না। ওই ঘাটে নিয়ে গিয়া মানে মেয়েটা ভাবছিল জাস্ট নর্মালি দেখা করবে,
ওই লঞ্চের মধ্যে একটা কেবিন নিছে। কেবিন নেওয়ার পরে ওইখানে মেয়েটার সাথে তার শারীরিক সম্পর্ক হয়ে যায়। তারা দুজন প্রথমবার এমনটা করে। এরপরে সপ্তাহের ভিতরে মানে আপনি এভরি সপ্তাহে ডাকতো বিভিন্ন রিসোর্টে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন জায়গায়, এভাবেই চলতেছিল, এনজয় করতেছিল এবং লাইফও কাটতেছে ভালো। যাক, এর মধ্যে মেয়েটার যে থাকে না কাছের কিছু রিলেটিভ, তাদের কাছে এই ছেলেটার কথা বললো। তার হাজবেন্ডও আছে কিন্তু, কথা বুঝিয়ে তাদের কাছে এই ছেলেটার কথা বললো যে এই ছেলেটা তাকে অনেক বেশি ভালোবাসে, একশোটা এগুলো বলতেছিল। এখন এখানে আরেকটা বুঝার বিষয় হলো, এই যে বিভিন্ন রিসোর্টে ঘুরতে যাইতেছে বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতেছে, মেয়েটা নিজের টাকা সব জায়গায় স্পেন্ড করতো। মানে হোটেল নিবে, ওইখানেও মেয়েটা নিজের টাকা দিতে হতো, কোনো রিসোর্টে যাবে ওইখানেও মেয়েটা নিজের টাকা দিতে হতো। ছেলেটা কোনো টাকা পয়সা খরচ করতো না, টোটালি না। মানে আপনি টাকা পয়সাও লাগতেছে না, আরেকটা মেয়েকে আপনি পাইতেছেন, ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারতেছেন, এমন পরিস্থিতি না বিয়ে করছেন। এখন মেয়েটা টাকা কোথায় পাইতো? মেয়েটা এর ভিতরে নিজের আত্মীয় স্বজনের থেকে ধার করা, নিজের হাজবেন্ডের যে টাকাগুলো দিত বাজার করা, ওইখান থেকে টাকা মানে জমায় এগুলা করা, এবং লাস্ট এমন পর্যন্ত করছে যে মেয়েটা ব্যাংকে থেকে লোন পর্যন্ত নিছে এই ছেলেটার সাথে ঘোরার জন্য। আপনি ভাবেন মেয়েটা কতটা পাগল হয়ে গেছে ছেলেটার জন্য। একদিন ছেলেটা হোটেলে দেখা সাক্ষাৎ করে সে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে সে তার হলুদের ছবি সোশ্যাল মিডিয়াতে ছাড়া শুরু করছে। আর এগুলো দেখছে কে? মেয়েটার যে আত্মীয়দের কাছে শেয়ার করছে না ছেলেটার বিষয়, একটা আত্মীয় দেখে মেয়েটাকে বলতেছে যে কিরে, ও তো বিয়ে করতেছে। তখন এবার মেয়েটার সাথে সাথে এগুলো দেখে ছেলেটাকে ফোন করলো। ছেলেটাকে ফোন করার পরে ছেলেটা বলতেছে যে তোমার সাথে আমার যেটা হয়েছে ওটা ভুলে যাও, তোমার হাজবেন্ড আছে, তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে ভালো থাকো। আমার পরিবার থেকে মেয়েটা দেখছে আমি ওরে বিয়ে করে আমিও ভালো থাকতে চাই, তুমি আমার আর কলতল দিও না। মেয়েটার পায়ের নিচে জমিন সরে গেছে। সে ভাবতেছে যে আমি কি করবো, ওটা আমি ওরে কি বলবো। অনেক কান্নাকাটি করছি এবং একদম পাগলের মতো হয়ে গেছি। আর ওই ছেলেটার আমার জন্য বিন্দু পরিমাণ মনও গলে নাই। সে তার পরিবারে পছন্দ করা পার্সনকে বিয়ে করে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে। আমি এত চেষ্টা করছি তার সাথে একটু কথা বলার জন্য, আমি কথা বলতে পারি নাই, আমার সাথে কথা বলেই নেই। যাক, ধীরে ধীরে নিজেকে রিকভারি করালাম এবং ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলাম এবং ওই মানুষটাকে ভুলে গেলাম। আমিও সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি, তার সাথে আর কোনো রকম কন্ট্যাক্ট বা যোগাযোগ রাখার কোনো চেষ্টাই আমি আর করি নাই। 3টা মাস চলে যাওয়ার পরে ও আমাকে আমার কাজিনদের কাছে ফোন করে আমারে খুঁজতেছে, আমারে টিকটক বলেন বিভিন্ন জায়গায় টেক্সট করতেছে, না আমি রিপ্লাই করতেছি না কথা বলতে চাইতেছি। পরে একদিন আমি চিন্তা করলাম যে কেন এত বারবার খুঁজতেছে, একটু কথা বলে দেখি। যখন এবার সে ছেলেটার সাথে কথা বললো, ছেলেটা বলতেছে যে আমি তোমার ছেড়ে ভুল করছি, আমার তোমার ছেড়ে দেওয়া উচিত না, আমার বউটা ভালো না, আমার অনেক জ্বালাইতেছে, আমার অনেক কষ্ট দিয়ে বিভিন্ন রকম ইমোশনালি কথাবার্তা বলা মেয়েটার সাথে শুরু করলো। মেয়েটা আবার পটে গেছে। মেয়েটা আবার পটে ছেলেটার সাথে আবার কথা বলা শুরু করছে, ঠিক আছে? এবং শুধু কথা বলা না, আগে যদি আশেপাশের এলাকার মধ্যে রিসোর্টগুলোর মধ্যে ঘুরতো, তখন এবার কক্সবাজার যাইতেছে ছেলেটার সাথে, সাজেক যাইতেছে ছেলেটার সাথে, খুলনা যাইতেছে ছেলেটার সাথে। ভাবুন এই মেয়েটা কেমনে যাইতেছে? নিজের টাকা স্পেন্ড করে, নিজের টাকা খরচ করে। ওই যে বললাম ব্যাংকে থেকে লোন নিছে, লোন নিয়ে মানে এত বেশি খরচ মেয়েটা করে ফেলছে, অথচ সেই ছেলেটাকে হ্যাপি রাখার জন্য সবকিছু করতেছে এবং এইটা আশা করতেছে যে ছেলেটা তার ওয়াইফকে ছেড়ে দিয়ে তার কাছে চলে আসবে। এভাবে মোটামুটি কয়েকটা বছর যাওয়ার পরে মেয়েটা চিন্তা করলো যে সে তার হাজবেন্ডকে ছেড়ে দিবে। তার হাজবেন্ডের সাথে তার হচ্ছে না, বা সে চিন্তা করতে যে আমি যখন বাইরে ওর সাথে এগুলো করে আসতাম আর আমার হাজবেন্ড যখন আমার বডিতে টাচ করতো আমার কাছে কেমন মানে অসহ্য লাগতো। তো আমি চিন্তা করছি যে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়ে দিব, আমি তার কাছে চলে যাব। এবং ছেলেটার কাছে এটা শেয়ার করলো যে মানে আমি আমার হাজবেন্ডকে ছেড়ে দিতে চাই আর তুমি আমাকে বিয়ে করার ব্যবস্থা করো। তখন আবার ছেলেটা বলতেছে যে তোমার হাজবেন্ডকে তুমি ছাড়বো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, বাট আমি এখন তোমাকে বিয়ে শাদী করতে পারবো না। বুঝতেছেন? মানে ফ্রিলি সবকিছু করবে, কিন্তু বিয়ে শাদী করা বা তার পিছনে টাকা স্পেন্ড করা এটা ছেলেটার দ্বারা হবে না। মেয়েটা বলতেছে যে তুমি বিয়ে করার কোনো খরচ দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না, জাস্ট আমাকে বিয়ে করো। যা কষ্ট করে কোনো রকম ছেলেটাকে রাজি করাইছে এবং সে তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিছে। মেয়েটা ডিভোর্স দিয়ে সে তার বাবার বাড়িতে চলে আসছে। আসার পরও ছেলেটার সাথে স্টিল সবকিছু চলতেছে তাদের। ছেলেটার বাড়িতে যে বউ আছে তারও একটা বাচ্চা হয়ে গেছে। ভাবেন, এখনো পর্যন্ত সে মেয়েটাকে না বিয়ে করছে না কোনো কিছু করছে, কিন্তু স্টিল তাদের মধ্যে সবকিছু চলতেছে। আর এখান দিয়ে বোন নামে বদনামও করতেছে ছেলেটা, ইভেন ওইখান দিয়ে তার বাচ্চাও হয়ে গেছে। বুঝতেছেন পরিস্থিতি কোথায় গেছে? তো মেয়েটা ছেলেটাকে বললো যে চলো আমরা বিয়ে করি। ছেলেটা কোনো মতো রাজি না। মেয়েটা অনেক কষ্ট করে, অনেক কান্নাকাটি করে তাকে রাজি করাইছে কেমনে? ছেলেটা বিয়ের কাবিন দিবে জাস্ট 1000 টাকা। বুঝতেছেন? মেয়েটা তাও রাজি হয়ে গেছে, ঠিক আছে তুমি 1000 টাকা কাবিন দিও, আমি রাজি। কোর্টে গেল, উকিলের মাধ্যমে সবকিছু ঠিকঠাক করালো এবং তারা বিয়ে শাদী করে নিল। কিন্তু ওইখানে কোর্টে গিয়া ছেলেটা কাবিন 1 লক্ষ টাকা দিছে। আর এর মধ্যে যে কোর্টে বিয়ে শাদী করছে ওইটার খরচও সম্পূর্ণ মেয়েটাই দিছে। ছেলেটার কাছে নাকি কোনো টাকা পয়সা নাই। যাক, বিয়ে করার পরের দিনই তারা একটা হানিমুন ট্যুরে গেছে। ওইখানে যাওয়ার জন্য কোনো টাকা নাই,
মেয়েটা তার গলার চেইন, কানের দুল এগুলো সেল করে দিয়ে ওখানে গেছে, যাই ঘুরছে ঘাটছে। এরপরে ছেলেটা টুকটাক মেয়েটার বাড়িতে আসতো, মেয়েটার ফ্যামিলি মেম্বারদের ছেলেটার সম্বন্ধে বলছে, কিন্তু এটা বলে না যে ছেলেটার বউ আছে বাচ্চা আছে, এটা বলে নাই। তো মাঝের মধ্যে ছেলেটা মেয়েটার বাড়িতে আসতো, রাত্রের বেলা এক রাত কাটাতো, এরপরের দিন আবার চলে যেত, এমন পরিস্থিতি চলতেছে। আর বাইরে তো তাদের মেলামেশা চলতেছেই। তো একদিন ছেলেটা মেয়েটাকে একটা প্রস্তাব দিল যে এমনি করে তো আমরা একে অপরকে পাবো না, তুমি একটা কাজ করো, তুমি বিদেশ চলে যাও, তুমি সৌদি আরব যাও, আমি ইউরোপে যাব, আমি ইউরোপে গিয়া তোমারে সৌদি আরব থেকে ইউরোপে নিয়ে যাবো। মেয়েটা শুনে বললো যে কি বলতেছো তুমি, আমি 1 লাখ টাকা কেমনে কি করবো? তো ছেলেটা বললো যে আমাদের মিল হওয়ার জন্য এটা করা ছাড়া আর কিছু করার নেই। তো মেয়েটা কি করলো, তার ফ্যামিলিকে বিষয়টা জানালো যে সে বিদেশ যাবে, এমনি করে তো তার লাইফে কিছু হইতেছে না। তো ফ্যামিলিও যাক মেয়ের কথা শুনে ব্যবস্থা করলো, মানে সৌদি আরব নিয়ে গেল মেয়েটাকে একটা এজেন্সির মাধ্যমে, সৌদি আরব গেল এবং মেয়েটা সৌদি আরব একটা ভালো পজিশনে আছে। যাওয়ার পর এখান থেকে ছেলেটার সাথে কনভারসেশন চলতেছে, কথাবার্তা চলতেছে, টেক কেয়ার করা, এত বেশি কেয়ার করতো ছেলেটা, যেটা বলতেছে যে ভাই বিশ্বাস যদি করেন যে কোনো মেয়ে ইজিলি তার প্রেমে পড়ে যাবে। এত কেয়ার করতে, এত রোমান্টিক কথা বলতে, এত সুন্দর সুন্দর কথা বলতো ছেলেটা, মানে আমি চাই তার ভুলে যেতে, কিন্তু আমি ভুলতে পারতেছি না। এমনও গেছে মনে হচ্ছে যে আমার রক্তের শিরে শিরে মিশে গেছে এবং আমার নিঃশ্বাসের সাথে শুধু ওর নাম আসতেছে, এমন পরিস্থিতিতে আমি চলে গেছি। আমি সৌদি আরব যাওয়ার পর ওর জন্য টুকটাক খরচের টাকা পাঠাইতাম। একদিন ও আমারা বললো যে ও ইউরোপে যাওয়ার জন্য 12 লক্ষ টাকা লাগবে, এবং ওইখানে সে 10 লক্ষ টাকা নিজে অ্যারেঞ্জ করছে, বাকি 2 লক্ষ টাকা আমি দিতাম। কিন্তু আমার কাছে 2 লক্ষ টাকা ছিল না, তো আমি দিই নাই কেন, এই জন্য আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। প্রায় 2 মাসের মতো আমার সাথে কথা বলে নাই। 2 মাস পরে গিয়ে সে আমারা বলতেছে যে সে মানে টাকা অ্যারেঞ্জ করছে এবং সে ইউরোপের জন্য টাকাগুলো জমাও দিছে, কিন্তু তার ইউরোপে যাওয়া হয় না। একটা দালালের মাধ্যমে ধরা পড়ে 12 লক্ষ টাকায় গায়েব হয়ে গেছে। এর ভিতরে ছেলেটা যে বাড়ি ছিল সেটাও লোনের মধ্যে চলে গেছে, মানে বাড়ি জায়গা জমি যা আছে এগুলো সম্পূর্ণ সেল করে কোনো রকমে মানে খরচগুলো শুধরাইছে এবং একদম নিঃস্ব হয়ে গেছে। তখন এবার মেয়েটার বলতেছে যে তুমি আমার সৌদি আরব নিয়ে যাওয়ার ব্যবস্থা করো কোনো একটা মাধ্যমে। তো মেয়েটা বললো যে আচ্ছা ঠিক আছে, আমি কি করতে পারি দেখি। দেন সে একজন পরিচিত ব্যক্তির সাথে ওইখানে কথা বললো, কথা বলার পর ওইখানে প্রায় আপনার 3 লক্ষ টাকার মতো খরচ হবে। তো 2 লক্ষ টাকা ছেলেটা দিছে এবং 1 লক্ষ টাকা মেয়েটা জিম্মেদারি নিছে। নেওয়ার পরে যা করে সৌদি আরব নিয়ে গেল। এখানে একটা ছোট্ট বিষয় যেটা হয়েছে, মেয়েটা যখন সৌদি আরব যাচ্ছিল সে বলতেছে যে ভাই আমি এয়ারপোর্টেরও বলছিলাম যে তুমি একবার আমার দেখতে আসো, আমি এয়ারপোর্টে একবার তোমার দেখতে চাই প্লিজ, এতটা রিকোয়েস্ট করছে মেয়েটা। কিন্তু সে বলতেছে যে যাও যাও, দেখতে হবে না এখন, তোমার ওটা পরে দেখা যাবে, এটা বলে মেয়েটা এখান থেকে কান্না করে করে সে বিদেশ চলে গেছে। এয়ারপোর্টে তাকে একবার দেখতে পর্যন্ত আসে না ছেলেটা, ভাবুন। আর ওই মেয়েটা এখনো পর্যন্ত তার পিছন ছাড়া নাই। এরপরে যাক ছেলেটাকে সৌদি আরব নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দেখা সাক্ষাৎ করলো, দুজন একসাথে আবার থাকা শুরু হয়েছে এখানে। বুঝতে পারতেছেন তারা তো এখন হাজব্যান্ড ওয়াইফ। এরপরে গিয়ে যে বিষয়টা হলো, তাকে যে কোনো কাজ দিত সে কাজ ওইরকম পারবে না। তার কথা হলো যে তাকে তার মনের মতো কাজ দিতে হবে। কিন্তু বিদেশ বাড়িতে সবাই জানেন যে প্রথমে 1-2 বছর আপনাকে কষ্ট করতে হবে, নিজের পছন্দের কাজ গেলে আপনি পাবেন না। কিন্তু ছেলেটাও এরকম কাজ করবে না, তাকে যেই কাজে দিত সে করতো না, স্যালারি কম হলে সে করতো না, একটা না একটা বাহানা সে দেখাইতো। এরপরে যায় মেয়েটা কি করবে, তার যে বাসা ছিল ওই বাসার মধ্যে নিয়ে আসতো ছেলেটাকে, ওইখানে সে 2-3 মাস ছিল এবং তার খরচপাতি বলেন পকেট খরচ সম্পূর্ণ মেয়েটা চালা যাইতেছিল। তো একদিন সে একটা কোম্পানির সাথে কথা বললো, সেটা হলো ডেলিভারি কোম্পানি। তো ওই ডেলিভারি কোম্পানিতে কথা বলার পরে মানে একটা লাইসেন্স লাগবে তার, যেটা বানানোর জন্য বাংলা টাকা প্রায় 40 থেকে 50 হাজার টাকা খরচ হবে। তো মেয়েটা সম্পূর্ণ টাকা দিয়ে তাকে লাইসেন্সটা বানাই দিছে। বানা দেওয়ার পরে কোম্পানিতে ছেলেটা জয়েন করার পরে মোটামুটি সে এবারে আপনার বাংলা টাকা 70-80 হাজার টাকা যখন ইনকাম করতেছে, তখন এবার মেয়েটাকে কি বলতেছে জানেন, তাকে ইগনোর করতেছে, তার সাথে কথা বলা বন্ধ করে দিছে এবং মেয়েটাকে সে বলতেছে যে তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো, আমার আশা তুমি ছেড়ে দাও, আমি আমার বউ বাচ্চাকে ছাড়তে পারবো না তোমার জন্য। আর এই মেয়েটা তখনও বলতেছে যে আমি তোমার কাছে কখনো টাকা পয়সাও চাই নাই, কোনো কিছু চাই নাই, তুমি তোমার ওই বউর সাথে থাকো, আমি তা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই, আমার সাথে একটু কথা বলো, আমার একটু বউয়ের পরিচয় দাও। কিন্তু ছেলেটা তাও দিতে রাজি। এবার ভাবুন আপনি এই রকম ছেলেদের আপনি কি বলবেন। একটা মেয়েকে প্রায় 8-9 বছর পর্যন্ত শোষণ করছে, মেয়েটা শুধু ভালোবাসছে মন থেকে। এখন অনেকজন অনেক কথা বলতে পারেন, অনেক বক্তব্য দিতে পারেন, হ্যাঁ এখানে তো এটাও আছে যে তার হাজবেন্ড যত খারাপ হোক ছিল, কিন্তু তার খারাপ করা কখনো উচিত হয় নাই। তার হাজবেন্ড খারাপ আমি মানতেছি, হাজবেন্ডের সাথে হয় না ডিভোর্সটা দিয়ে তুমি আরেক জায়গায় বিয়ে করে নিতে পারতা, কিন্তু তুমি সেটা করো না। তুমি কি করছো, পরকীয়াতে জড়াইছিলা। এখন তোমার জীবনের পরিস্থিতি এমন হয়েছে, তোমার প্রথমবারে বোঝা দরকার ছিল, যখন তোমার ভিডিও কলে বডি দেখার পরে সে অন্য আরেকটা মেয়ের সাথে রিলেশনশিপে চলে গেছে, সে তখনও তোমার ধোকা দিছে, তোমার বোঝা দরকার ছিল তখনই, কিন্তু তুমি বুঝো না। তুমি কি করলা, তাকে বাংলাদেশ আসার পর আবার সুযোগ দিলা। তো তখন সে কি করলো, তোমার সাথে এভরিডে বিভিন্ন রিসোর্টে গিয়া রুম ডেট করা শুরু করলো। তুমি তখনও বুঝো নাই যে তোমার সাথে এত কিছু হওয়ার পরেও
সে তার ফ্যামিলির পছন্দ করা পার্সনকে বিয়ে করে তোমারা বলতেছে যে তুমি তোমার হাজবেন্ডে নিয়ে সুখে থাকো। তোমার তখন বোঝার দরকার ছিল, কিন্তু তুমি তখনও বুঝো নাই। তুমি তখনও বুঝো না যখন তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে দিবা বললা, সে বলতেছে যে ওটা তোমার ব্যক্তিগত বিষয়, আমার এই ব্যাপারে কিছু বলিও না। যদি সে তোমার সত্যিই ভালোবাসতো তো এতটা লাঞ্ছিত কখনো করতো না তোমার। তুমি তখনও বুঝো না যখন তুমি তার বিয়ের জন্য জোর করতেছিলা, এত বছর পরে সে তোমার বিয়ে করতে রাজি হইতেছে। তোমার এখন যা সবকিছু মনে পড়তেছে যে আমি একটা অন্ধের শহরে আয়না বিক্রি করতে গেছি, যেখানে আয়নার কোনো মূল্যই নেই। আর ঠিক তেমনই ছেলেটার জীবনে তোমার থাকা না থাকা কোনো মূল্য নাই। তুমি তার কাছে একজন একটা বাংলা কথা বলতে তুমি তার কাছে একটা ছিল। তোমার অল টাইম ইউজ করছে, যখন তার মন চাইছে পাইছে। সে ভাবছে যে তুমি তো তার অনেক বেশি ভালোবাসো। তো ইরাক থেকে আসার পরে সে তোমার সুযোগ উঠাইছে, তোমার 2-4টা SMS করছে, তুমি পটে গেছো। দেন তার সাথে হোটেলের কেবিনে, হোটেলের রুমে, লঞ্চের কেবিনে সব জায়গায় চলে যাচ্ছ। তো সে ফ্রিতে জিনিস পাইতেছে, খাইতেছে, আরো টাকাও তুমি দিতেছ। তো তুমি তার কাছে কোনোদিনও ভালোবাসা ছিলাই না, বুঝতেছ? আমি জাস্ট তোমার এতটুকু বলবো যে জীবনে অনেক পাপ করছো, অনেক করছো। এখন শুধু যদি নিজেকে শুধরাতে চাও, এতটুকু বলবো যে একটা লম্বা সময় নাও। এই ছেলেটাকে মানে একদম কাঁচরার মতো ফেলে দিতে যদি পারো, যদিও তোমার দ্বারা এটা হবে কিনা আমি জানি না, বাট আমি সাজেশন করতেছি। করার পরে 6 মাস একটা নিজেকে সময় দাও। সময় দেওয়ার পরে নিজের পরিবারকে বলে একটা ছেলেকে দেখে নতুন করে জীবন শুরু করো। যদি এটা কষ্টকর, বাট যদি করতে পারো তো তোমার জন্য, তোমার বাচ্চার জন্য অনেক ভালো হবে। এই মেয়েটা আমার লাস্টে একটা কথা বলছে যে ভাই আমি ওরা কোনো অভিশাপ দিব না, আমি শুধু এতটুকু বলবো যে ওরও একটা মেয়ে আছে। আল্লাহ পাক যাতে এতটুকু করে, ও আমার সাথে যা যা করছে আল্লাহ যাতে ওর মেয়ের সাথে তা করে। এই একটা কথা কিন্তু অনেক বড় একটা অভিশাপ, এটা মাথার মধ্যে রাখবা। তোমার জন্য আমি জাস্ট এতটুকু বলবো যে নিজেকে শুধরাও। নিজেকে কখনো একটা টিস্যু মনে করিও না যে টিস্যুর মতো যখন খুশি ইউজ করতেছে, যখন খুশি ফেলে দিচ্ছে। তুমি তার কাছে আসলে তাও না। এখনো যদি নিজের মাথার ঘিলু না খুলে তো আর কোনোদিন খুলবে না। এই ভিডিওটার কমেন্টস গুলো দেখো, হাজারো মানুষ তোমারে কি বলবে একবার দেখো। এগুলো দেখার পরে নিজের ভিতরে একটা জিদ নিয়ে আসো, তুমি একটা মানুষ। ভালো থাকো।